নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট তৈরির রমরমা, গ্রেপ্তার 4। খাস কলকাতা হাইকোর্টে স্বজন উপোষণ, প্রধান বিচারপতির দ্বারস্থ কোর্ট অফিসার। বাম আমলে শিক্ষক নিয়োগে স্বজন পোষণ, প্রাথমিকের নথি বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের। বাংলায় বাংলা বলা অপরাধ, হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীকে হেনস্থা কর্মীর, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। ঘরের ভিতর প্রৌঢ় দম্পতির রক্তাক্ত দেহ, 4 ঘণ্টার মধ্যে খুনের কিনারা বর্ধমান পুলিশের। ফের অনুপ্রবেশ, গাইঘাটায় গ্রেপ্তার বাংলাদেশি, পুলিশের জালে দালালো। তুচ্ছ প্রাণের ভয়, মানবাধিকারের লড়াইয়ে অবিচল, দেশে ফিরেই চিন্ময় প্রভুর মুক্তির জন্য লড়বেন রবীন্দ্র। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 3 জেলায় সক্রিয় জাল পাসপোর্ট চক্র। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট তৈরিতে ফের ডাকবিভাগের এক অস্থায়ী কর্মীর সন্ধান পেলেন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিও র গোয়েন্দারা। এখনও পর্যন্ত জাল পাসপোর্ট কাণ্ডে 4 জন গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দাদের কাছে খবর, উত্তর 24 পরগনার পাসপোর্ট সেবাকেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের হাত ধরে তৈরি হয়েছে 200-ও বেশি জাল পাসপোর্ট। তবে আপাতত 73টি জাল পাসপোর্ট সম্পর্কে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। মঙ্গলবার জাল পাসপোর্টের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, জাল পাসপোর্ট, জাল আধার, জাল ভোটার কার্ড এসবের ব্যাপারে কেন্দ্র আরও নজরদারি বাড়াক। পুলিশ সতর্ক হয়ে দেখুক। বাম আমল থেকেই এই সমস্যা। রাজ্য পুলিশ সীমান্ত পাহারা দেয় না। গোয়েন্দা সূত্রের খবর, চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তার ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। সমরেশ ও রিপনের নজরে ছিল এই জেলাগুলির পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘরগুলি। এই কেন্দ্র ও ডাকবিভাগের কয়েকজন অস্থায়ী কর্মীকেই সমরেশরা নিজেদের চক্রে ভিড়িয়ে নেয়। যদিও এবার গোয়েন্দাদের নজর বারাসত ও সীমান্তবর্তী এলাকার এমন কয়েকজনের দিকে, যারা ভুয়া আধার ও ভোটার কার্ড তৈরি করাত, পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ভুয়ো ঠিকানায় সেগুলি পৌঁছনোর আগেই চক্রে থাকা অস্থায়ী ডাকবিভাগের কর্মীরা সেগুলি সমরেশ ও রিপনের হাতে পৌঁছে দিত। ক্রমে ওই জাল পাসপোর্ট পৌঁছে যেত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে। এক একটি পাসপোর্ট পিছু ডাকবিভাগের অস্থায়ী কর্মীদের 5 থেকে 8,000 টাকা পর্যন্ত দেওয়া হতো। এবার উত্তর 24 পরগনার বসিরহাটের এক ডাকবিভাগের অস্থায়ী কর্মীর উপর নজর পুলিশের। এছাড়াও এই চক্রের আরও কয়েকজনের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। এবার খোদ কলকাতা হাইকোর্টে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ উঠল। এমনই অভিযোগে পরীক্ষা স্থগিত রাখার আবেদনে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার। ঘটনাচক্রে তিনি প্রধান বিচারপতির কোর্টেই অফিসার হিসাবে নিযুক্ত। জানা গিয়েছে, আজ বুধবার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের 6টি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত ওই পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠিতে কোর্ট অফিসার জানিয়েছেন। হাইকোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য গত 4 বার পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানে চরম দুর্নীতি হয়েছে। এটিকে প্রহসন ও প্রতারণা ছাড়া তাকে কিছু বলা যাচ্ছে না। মেধার ভিত্তিতে নয়, ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ওই পদে ইতিমধ্যেই 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এছর পরীক্ষা স্থগিত রাখা হোক। কিন্তু এ নিয়ে হাইকোর্টের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নিজেদের অভিযোগ নিয়ে যে ন্যায় বিচারালয়ের দ্বারস্থ হয় আমজনতা, সেই আদালতের নিয়োগই দুর্নীতির গন্ধ, চাঞ্চল্য ছড়িয়েছে। 2009 সালে বাম আমলে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। ওই বছরের পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য ও নথি বাজেয়াপ্ত ও সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ওই নিয়োগ সংক্রান্ত সব নথিপত্র অবিলম্বে নিজের হেফাজতে নেবে। মামলার পরবর্তী শুনানি আগামী 19 ডিসেম্বর। জানা গিয়েছে, 2009 সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন। ইতিমধ্যেই নিয়োগের 14 বছর কেটে গিয়েছে। বাম আমলের প্রাথমিক শিক্ষকের নিয়োগের প্রক্রিয়ায় চাকরি করছেন অনেকেই।
এবার সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত। আদালতে আবেদনকারী চাকরিপ্রার্থীর অভিযোগ ছিল, ওই জেলার ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের আত্মীয়দের অবৈধভাবে পক্ষপাতিত্ব করে চাকরি দেওয়া হয়েছে। বাংলায় গুগল পে ব্যবহার করে মার খেয়েছিলেন ব্যবসায়ী। এবার বাংলায় টিকিট চাওয়ায় হাওড়া মেট্রোয় হেনস্থার শিকার যাত্রীরা। অবাঙালি মেট্রো কর্মীর দাবি, সব বাঙালিই বাংলাদেশি। এর প্রতিবাদে মঙ্গলবার মেট্রো স্টেশনেই উঠল জয় বাংলা স্লোগান। এদিকে অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত মেট্রো কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জানা গিয়েছে, এদিন এক যাত্রী টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলেন। সঙ্গে আপত্তি করেন ওই মেট্রো কর্মী। এরপরই বাঙালিদের বাংলাদেশি বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে সরব হন নিত্যযাত্রীরা। জয় বাংলা স্লোগান তোলেন তারা। এক যাত্রীর অভিযোগ, ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা, বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে, এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়। এরপরই মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়। তারপরই কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ। একদিনের জন্য তাকে সরানো হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তবে পরপর দুটো ভাষা সন্ত্রাসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিঃসন্তান বৃদ্ধ দম্পতির সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগ করতে পারেননি আত্মীয়স্বজনরা। প্রতিবেশীরাও দিন চারেক বাইরে বের হতে দেখেননি। সদর দরজায় এবং বারান্দায় কোলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। পুলিশকে জানানোর পর মঙ্গলবার বিকেলে ওই তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় দুজনের মৃতদেহ পড়ে রয়েছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রবীন্দ্রপল্লী এলাকায় জোড়া দেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবশ্য দেহ উদ্ধারের 2 ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করে ফেলে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 3 আত্মীয়কে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সম্পত্তি হাতানোর লোভেই এই খুন। পুলিশ জানায়, মৃতদের নাম অভিজিৎ যশ, বয়স 77 বছর এবং সবিতা যশ, বয়স 65 বছর। আত্মীয়রা ঘরে ঢুকে দেখেন অভিজিৎবাবুর দেহ উবু হয়ে পড়ে রয়েছে শোয়ার ঘরে। মুখে ও গলার কাছে জড়ানো গামছা। তার স্ত্রীর দেহটি উদ্ধার হয় রান্নাঘরে। আত্মীয়দের অভিযোগ, তাদের দুজনকে খুন করা হয়েছে। আত্মীয়দের একাংশের অভিযোগ সম্পত্তিগত কারণেই পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তাদের। ঘটনাস্থলে আসেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। নিয়ে আসা হয় পুলিশ কুকুর। তদন্তের স্বার্থে দীর্ঘক্ষণ ধরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল খুঁটিয়ে দেখেন। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ দুটি নিয়ে যায়। পাশাপাশি 2 ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনার কিনারা করে ফেলে। গ্রেপ্তার করা হয় নিহত সবিতাদেবীর বোনের মেয়ে মহুয়া সামন্তকে। তাকে জেরা করে মহুয়ার 2 ছেলে অনিকেত এবং অরিত্রকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস বলেন, প্রাথমিকভাবে জানা যাচ্ছে সম্পত্তির লোভে ওই দম্পতিকে খুন করা হয়েছে। খুনের পাশাপাশি ঘর থেকে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। আমরা ফরেনসিক বিভাগকে খবর দিয়েছি, তদন্ত চলছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ফের অনুপ্রবেশ। প্রাণ বাঁচাতে চোরাপথে ভারতে এসে গাইঘাটায় পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আবির বিশ্বাস বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। গাইঘাটা থানার পুলিশ খবর পেয়ে দোগাছিয়া বাজার থেকে আবিরকে আটক করে। ধৃত বাংলাদেশি ভারতে প্রবেশ করার বৈধ কোনো নথি দেখাতে পারেননি। তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। কি করে ওপার বাংলা থেকে আবির ভারতে প্রবেশ করলেন? জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, গাইঘাটা থানার বাসিন্দা আলম ফকির নামে এক ভারতীয় দালাল মারফত তিনি এদেশে অনুপ্রবেশ করেন। তথ্য পেয়ে পুলিশ ওই দালালকেও গ্রেপ্তার করে। বাংলাদেশের হাসিনা সরকারের পতন ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সে দেশের পরিস্থিতি আরও বিগড়েছে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। সেই সুযোগে মানব পাচারকারী চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এই আবহে অনুপ্রবেশকারী ও দালাল দুজনই গ্রেপ্তার হলেন। প্রাণের ভয়কে তুচ্ছ করে মানবাধিকারের লড়াইয়ে অবিচল চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। দেশে ফিরে 2রা জানুয়ারি ফের ইসকনের সন্তের মুক্তির জন্য সওয়াল করবেন তিনি। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার কথায়, আমার মৃত্যু হলে বাংলাদেশেই হবে,
যদি কোনো আইনজীবীর হাতেও মৃত্যু হতে হয় তবুও মানবাধিকার রক্ষার্থে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে লড়ব। দেশে ফিরলে ফের হামলাসহ নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকলেও মঙ্গলবার বারাকপুরে দৃঢ় কণ্ঠে এমনটাই জানালেন বাংলাদেশে জেলবন্দি ইসকনের চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বললেন, রবিবার রাতে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম বলছে আমি ষড়যন্ত্র করছে এদেশে এসেছি। এটা ঠিক নয়। আমি শুধুমাত্র আইনজীবী নই, একজন মানবাধিকার কর্মী। কোন রাজনৈতিক দল করি না। এদিন বারাকপুর আদালতের আইনজীবীরা দেখা করে সংবর্ধিত করেন তাকে। পরে রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে যান বেলডাঙার ভারত সেবাশ্রমের প্রধান কার্তিক মহারাজ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগের অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দুই শান্তির দূত কার্তিক মহারাজ ও মহারাজ অর্জুন সিং যারা প্রেম বিলিয়ে বেড়ান, তারা আজ রবীন্দ্রবাবুর কাছে গেছেন দেখলাম। আসলে তারা বাংলাদেশকে এখানে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করতে চাইছেন। কেন্দ্রীয় সরকার আগে হস্তক্ষেপ করুক। বিদেশ সচিব গিয়েও কাজ হয়নি। হিন্দুদের আবেগ ভোট মার্কেটিংয়ে ব্যবহার করছেন। বাংলাদেশ দেখিয়ে উস্কানি দিচ্ছেন আসলে। এদিন একই প্রসঙ্গ উঠে এসেছে আইনজীবী রবীন্দ্র ঘোষের মুখে। তার কথায়, আওয়ামী লীগের আমলেও বাংলাদেশের সমস্যা হয়েছে কিন্তু এতটা কোনোদিনও হয়নি। আমি মনে করি বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত করতে ভারত সরকারের এগিয়ে আসা উচিত। খবর শেষ হলো।